সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেল জেড আয়োজিত নিয়মিত আয়োজন জেড ফোকাসে আপনাদের সঙ্গে আছি আমি মিসবাহ শিমুল। আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দিনের একটি উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বা সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমাদের সামনে একটি উল্লেখযোগ্য সংবাদ রয়েছে, সেটি হচ্ছে দিল্লিতে গিয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ঢাকা অ্যাটাকের আবেদন জানিয়েছিলেন, সেই খবরটি। তো কাগজ ভাই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে অনেক বছর পরে বাংলাদেশে দৈনিক আমার দেশ আবার তাদের পুনর্যাত্রা শুরু করলো এবং এই যাত্রার প্রথম দিনে আজকে যে সংবাদটি পরিবেশিত হচ্ছে সেটি ইতিমধ্যে সব জায়গায় আলোচিত হচ্ছে। সেটি হলো, আপনি জানেন যে শেখ হাসিনা তার পালিয়ে যাওয়ার আগে যেমন দিল্লির কাছে আবেদন জানিয়েছিলেন ঢাকা অ্যাটাক করার জন্য, এবং দিল্লিতে গিয়েও নাকি তিনি বলেছিলেন যে তাকে ঢাকা যেন অ্যাটাক করা হয়। এই ঘটনা আসলে আপনি কিভাবে দেখছেন, প্রেক্ষাপটটা বা কি? ধন্যবাদ মিসবাহ শিমুল, ধন্যবাদ চ্যানেল জেড এর দর্শকদের। আমি প্রথমেই স্বাগত জানাই দীর্ঘদিন পর আমার দেশ পত্রিকা প্রকাশিত হওয়ার কারণে তাদের যে পাঠকের যে আকাঙ্ক্ষা ছিল আমার দেশ পত্রিকার কাছে, তারা দেশের কথা জানবে, জাতীয়তাবাদী শক্তির কথা জানবে, বাংলাদেশের সাধারণ মানুষের মনের কথা তুলে ধরতে পারবে, এই আকাঙ্ক্ষা থেকেই তারা ধারণা করে নিয়েছিল যে আমার দেশ পত্রিকা যদি আবার প্রকাশিত হয় তাহলে সেইখানে তাদের খোরাকটা তারা পাবে। তো আসলে প্রথম দিনেই এই পত্রিকাটি যে কলেবর নিয়ে তারা মাঠে এসেছে প্রশংসার যোগ্য, এবং প্রথম দিনের পত্রিকার যে প্রধান শিরোনাম লিড নিউজ যেটা ছিল সেটাতে বলা হয়েছে যে শেখ হাসিনা ভারতকে বারবার বলেছে যে বাংলাদেশে অ্যাটাক করার জন্য। তো এই অ্যাটাক করার কথাটা কিন্তু এটা এবারই যে নতুন তা কিন্তু নয়, এর আগেও ভারত সরাসরি অ্যাটাক করার নিজে থেকেই কিন্তু হুমকি দিয়েছিল। সেটা আমরা জানি যে 2009 সালে যখন বিডিআর হত্যাকাণ্ডটা হয়, প্রথম চান্সেই 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর পিলখানায় বিডিআর যে হত্যাযজ্ঞটা তারা শুরু করেছিল, সেখানে ভারতের সরাসরি হস্তক্ষেপ ছিল। এটা বাংলাদেশের কথা নয়, এই দক্ষিণ এশিয়া বিষয়ক যিনি অভিজ্ঞ এবং এই দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে যিনি বিশ্লেষণ করে থাকেন, গবেষণা করে থাকেন, তিনি হচ্ছেন অবিনাশ পালিওয়াল, যিনি ওয়াশিংটন থেকে প্রকাশিত দ্য ডিপ্লোম্যাটে এইটার উপরে একটা বিশাল রিপোর্ট লিখেছিলেন, এবং পরবর্তীতে কিন্তু আরো একটা রিপোর্ট লিখেছিলেন যে পোল বাউন্ড বাংলাদেশ, এইটা ভারত থেকে প্রকাশিত হয়েছিল, ভারতের একটা কাগজেই প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, লিখেছেন যে কিভাবে 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডগুলো চালানো হচ্ছে, এবং সেইটা প্রতিহত করার জন্যে আমাদের ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর সদস্যদেরকে ট্যাঙ্ক বহর নিয়ে ওই বিদ্রোহটা প্রতিহত করার জন্য তারা পিলখানার দিকে গিয়েছিল, এবং ধানমন্ডি পর্যন্ত তারা চলেছে, এবং এমনকি কয়েকটি গাড়ি কিন্তু একেবারে বিডিআর এর গেট পর্যন্ত, পিলখানার গেট পর্যন্ত চলে গিয়েছিল। যদি তারা সেই দিন ওই মানে প্রতিহত করার জন্য আক্রমণটা চালাতে পারত তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো। কিন্তু যখনই ওই সেনাবাহিনীর বহরটা পিলখানার গেট পর্যন্ত গেল, তখন মইনু আহমেদের কাছে কিন্তু একটা টেলিফোন বার্তা আসে দিল্লি থেকে। তাতে বলা হয়েছিল যে যদি তোমার বাহিনী এই মুহূর্তে পিলখানা থেকে সরে না আসে তাহলে দিল্লি থেকে আমাদের দিল্লির বিভিন্ন মানে বাংলাদেশের চারিপাশের সীমান্ত লাগোয়া যে সমস্ত জায়গায় ভারতীয় সেনাবাহিনী রয়েছে তারা বাংলাদেশে আক্রমণ চালাবে, এটা একেবারে সরাসরি হুমকি ছিল। তখন মইনু আহমেদ এই ভারতের এই হুমকি তখন তিনি মানে বহন করতে পারেন নাই, তিনি মানে কি বলবো এটাকে যে প্রতিহত করা যায় এই ধরনের মানসিক প্রস্তুতি তার ছিল না থাকার কারণে তিনি প্রথমেই দ্বারস্থ হলেন শেখ হাসিনার কাছে। তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, নতুন প্রধানমন্ত্রী, তার কাছে অনুমতি চাওয়া হলো যে ভারত থেকে এই ধরনের হুমকি আসছে, আমরা এখন কি করতে পারি। তখন তিনি বললেন যে তোমার সেনাবাহিনী তুমি পিছনে মার্চ করাও। তখন ওই পিলখানা থেকেই কিন্তু পিছনে এসে
আবাহনী মাঠ, যেটা ধানমন্ডিতে আবাহনী মাঠের কাছে এসে তারা অবস্থান নিল। তারা আর কিন্তু সেদিনকে পিলখানায় মানে সামনের দিকে আগায়নি, এবং আমাদের যে সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিল, কর্মকর্তারা সেখানে ছিল, তাদের উদ্ধার করার জন্য এই সেনাবাহিনী কোনো কাজ করে নাই। এবং ওই দিন সারাদিন তো চলেছে হলো মানে ভারতীয় ওই যে মানে ওখানে বলা হয় যে যারা এই যে মানে আক্রমণ করছে, আক্রমণ চালাচ্ছে, অস্ত্র চালাচ্ছে, তারা সবাই কিন্তু হিন্দিতে কথা বলেছে, হিন্দিতে কথা বলেছে। তাই হিন্দিতে কথা বলে কারা? নিশ্চয়ই বাংলাদেশের মানুষ হিন্দিতে কথা বলবে না। তাই হিন্দি ভাষাভাষীর লোকজনই কিন্তু সেদিন সেখানে আক্রমণ করেছিল, এবং সারাদিন তারা এই আক্রমণ করার পরে রাতেও তারা এই আক্রমণটা চালিয়েছে। এবং রাতে যখন সেই সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন, তিনি ভিতরে যখন ঢুকলেন, ঢুকে আমাদের দেশীয় যে সমস্ত বিডিআর ফোর্স ছিল তাদের কাছ থেকে কিছু অস্ত্রপাতি উদ্ধার করেছিলেন, কিন্তু আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা কে কোথায় ছিল সে ব্যাপারে তিনি কোনো রকম খোঁজখবর নেন নাই। না নিয়ে তিনি ওই কয়েকটা অস্ত্র আত্মসমর্পণ করেছে বলে দেখানো হলো রাতের বিটিভিতে, মানে টেলিভিশন চ্যানেলগুলোতে আমরা দেখলাম, এবং ওইটা নিয়েই তিনি ফেরত আসলেন। বাকিদের জীবন কি হলো না হলো সেদিন তিনি দেখেন নাই। পরের দিন দুপুর বেলায় যখন অনেকটা থিতি এসেছে, সেই স্তিমিত হয়ে আসছে, তখন দেখা গেল ম্যানহোল থেকে লাশ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ড্রেনেজ থেকে লাশ পাওয়া যাচ্ছে, তখন লাশ তুলে দেখা গেল সবই হচ্ছে আমাদের সেনাবাহিনীর অফিসারদের, যারা মানে তরুণ, মানে সারির যে সমস্ত। কাগজ ভাই, আপনি নিশ্চয়ই মানে হয়তো জেনেছেন যে কয়েকদিন আগে সম্প্রতি তখনকার যে বিডিআর এর মহাপরিচালক ছিলেন শাকিল আহমেদ, তার ছেলে রাকিন আহমেদ একটা সংবাদ সম্মেলন করেছেন, এবং সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে আমি এত বছর পালিয়ে থাকতে হয়েছে, আমি আসলে বিভিন্ন মৃত্যু ঝুঁকি ছিল আমার, আমি কথা বলতে পারিনি। তো তার বাবার হত্যাকাণ্ডে এবং তার মাও সেই হত্যাকাণ্ডে নিহত হন। তিনি বলেছেন যে শুধুমাত্র দেশপ্রেম এবং দেশকে ভালোবাসাই ছিল আমার বাবার অপরাধ, যে কারণে এই ভারতের একটা চক্র, ভারত আমার বাবা সহ এই 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। তো আপনি যেটা বললেন যে বাংলাদেশে ইন্ডিয়ার যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, এর প্রেক্ষাপটটা আসলে কি, মানে এর পিছনের দিকটা এর পিছনের দিকে আসতে হবে। আপনার হয়তো খেয়াল থাকবে যে 2001 সালের প্রথম দিকে প্রথমেই ভারতীয় বাহিনী, ওদের যে বিএসএফ, তারা সিলেটে পদুয়াতে একটা চৌকি, আমাদের বাংলাদেশের একটা চৌকি দখল করে নিয়েছিল। এই চৌকিটা দখল করে নেওয়ার পরপরই আমাদের বিডিআর ওখানে যারা ছিল, তারা ওখানে আমাদের যে কর্মকর্তা, সেনা কর্মকর্তারা ছিল, তাদের কাছে এই সংবাদটা প্রথমে পৌঁছায় যে আমাদের একটা চৌকি বিএসএফ দখল করে নিয়েছে। তখন ওইটার সঙ্গে সঙ্গেই আমাদের বাহিনী পাল্টা আক্রমণ করে সেই পদুয়া পুনরুদ্ধার করে। পুনরুদ্ধার করার সময় কিন্তু ওদের বিএসএফ এর বেশ ক্যাজুয়ালিটি হয়েছিল, এবং তারা ওখান থেকে চলে যেতে, পিছু হটতে মানে বাধ্য হয় মূলত। তো এইটার পরে ওইটা যখন ওখানে বিএসএফ সুবিধা করতে পারলো না, তখন তারা আরেকটা জায়গা বেছে নিল, সেটা হচ্ছে কুড়িগ্রামের আমাদের এদিকে রৌমারিতে। এই রৌমারির ওইখানে পদুয়া যে ওইখানে রৌমারির যে জায়গাটা ছিল, বড়ইবাড়ি গ্রাম, তো ওইখানেই তারা বেছে নিল যে এইখানে মনে হলো যে ওদের কম, আমাদের মানে জন একটু কম আছে, অতএব এই জায়গায় হামলা করলে পরে তারা সুবিধা করতে পারবে। তারা ঠিক সেইভাবে পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের এই রৌমারিতে তারা আক্রমণটা করে। আক্রমণ করলে হয়েছে কি, গ্রামবাসী ওখানে এত সচেতন, তারা ভোরবেলায় যখন ওই যে আজানের সময় উঠে নামাজ পড়তে যায়, কেউ পানি, ওই যে খেতে পানি দিতে যায়, এই সময় দেখে যে এই বিএসএফ এর লোকজন তাদের ভিতর ঢুকে পড়ছে, এবং সারিবদ্ধভাবে তারা কোনো এক জায়গায় হয়তো আক্রমণ করবে, এরকম একটা প্রস্তুতি তাদের ছিল। তো ওইখানেই ছিল আমাদের বিডিআর এর একটা চৌকি। ওইটা যখন তারা মানে ঘেরাও করতে যাবে, ঠিক সেই সময় আমাদের এই গ্রামবাসীরা যে তাদেরকে প্রথমে মানে সতর্ক করে দিয়ে আসলো যে বিএসএফ আসছে, তখন ওরা প্রস্তুতি নিল, আর টোটাল গ্রামবাসী যারা ছিল ওখানে তারাও প্রস্তুতি নিয়ে চারিপাশ দিয়ে, ওই যে বিএসএফ যখন ঢুকছিল চারিপাশ দিয়ে তারা ঘেরাও করে ওদেরকে ওই যে যা পাইছে হাতের কাছে, মানে হাতুড়ি, আত্মরক্ষার জন্য এইগুলো নিয়ে তারা এই বিএসএফ কে
পাল্টা আক্রমণ করে এবং তাদেরকে প্রায় 300-র মতো তখনই বলা হয়েছিল। ওখানে বলা হয়েছিল যে 16 জনের লাশ পাওয়া গেছিল, 16 জন না, ধান খেতে পাওয়া গিয়েছিল, পরে মানে রেস্কিউ করতে পারেনি তারা। না, ওরা রেস্কিউ করতে পারে নাই। আর এরা এই লাশগুলো তখন মানে ওই যে হাত পা বেঁধে ওদের ওদিকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এই দৃশ্য যখন দিল্লি বা ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলো, তখন তাদের মধ্যে একটা প্রতিশোধের একটা স্পৃহা তাদের মধ্যে জাগ্রত হলো এবং তারা বললো যে কোনো ভাবেই হোক না কেন এই বিডিআর বাহিনীকে তারা বেশি মানে তাদের কারণে বাংলাদেশের কোনো জায়গায় আমরা আক্রমণ করতে পারি না, হামলা করতে পারি না, এদের আগে অ্যাবলিশ করতে হবে। এবং এটাই ছিল কিন্তু মূলত তাদের টার্গেট। আর যখনই তারা ওই সময় তো ওই 2001 সালের অক্টোবরে যখন ইলেকশন হলো, তখন বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট ক্ষমতায় আসলো। তখন এই 5 বছর তারা কিছু করতে পারেনি। না পেরেই তারা মানে অনেকটা প্ল্যান নিয়ে এগোচ্ছে যে কবে কোন দিন কিভাবে বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হোক বা আনা প্রয়োজন, যাদের মাধ্যমে বাংলাদেশের এই বিডিআর ফোর্স মানে প্রতিরক্ষা ব্যবস্থা আসলে সীমান্ত রক্ষী বাহিনীকে যাতে একেবারে অ্যাবলিশ করে দেওয়া যায়, এই চিন্তাটা তাদের মাথার মধ্যে ছিল। এবং 2006 সালের 28 অক্টোবর কিন্তু বিএনপি নেতৃত্বাধীন যে সরকার ছিল তাদের মানে কি বলে ওই দিন শেষ দিন ছিল। সেই দিনও কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে লগি বইটা নিয়ে তারা ফলটনে একেবারে দিনে দুপুরে কিভাবে হামলা করে মানুষকে পিটিয়ে মারছে। এবং এটাই ছিল বলা হয়ে থাকে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে এক প্রথম হস্তক্ষেপ। এবং এরপরেই কি হলো, মঈনুদ্দিন আহমেদের নেতৃত্বে একটা 11-এর একটা সরকার গঠিত হলো। একটা সরকার গঠিত হলো এবং এই সরকার গঠিত হওয়ার পরপরই মঈনু আহমেদ প্রথম সফর করলো ইন্ডিয়া। তখন সে সময় ইন্ডিয়াতে পররাষ্ট্রমন্ত্রী ছিল প্রণব মুখার্জি। তার কাছে এই যে প্রথমে ওই অনেকটা বলে না যে তার কাছে আশ্রয় নেওয়া, প্রণব মুখার্জির কাছে এই যে আশ্রয়টা নিল যে আমি তো এখন এই ক্ষমতা নিলাম, কিভাবে আমার একটা সেফ এক্সিট যদি তৈরি করে দিয়ে দেওয়া হয় তাহলে তোমরা যা বলবো তাই আমি শুনবো। এবং ওই শোনার একটা প্রথম উপহার হিসেবে দেওয়া হলো তাকে 6টা ঘোড়া দেওয়া হলো। আর ইন্ডিয়া থেকেই মানে সে আদায় করে নিয়ে আসলো 4 স্টার জেনারেল। এর আগে কিন্তু আমাদের ছিল এই তখন 3 স্টার ছিল। এই মঈনু আহমেদ ফার্স্ট 4 স্টার জেনারেল হলো। মানে আমাদের দেশের জেনারেলটা আসলে কত স্টার হবে সেটাও ডিপেন্ড করেছিল, সেটাও সেই সময় ডিপেন্ড করেছে হলো ইন্ডিয়ার উপরে। তাহলে এই ঘটনাগুলো কিন্তু একদিনে ঘটে নাই, ধীরে ধীরে তারা আমাদের মানে প্রতিরক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে। আমরা একটা অন্য প্রসঙ্গে আসি, যদি এর সঙ্গে মানে সম্পর্কিত আছে, সেটি হচ্ছে যে আমরা এখন দেখলাম যে 5ই আগস্টের পরে যখন একটা সরকার আসলো ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে সারা দেশে সাধারণ মানুষের মধ্যে একটা ভারত বিরোধী মনোভাব আমাদের মধ্যে প্রবলভাবে আসছে এবং আমরা তাদের যে আগ্রাসনটাকে বুঝতে পারছি যে এটা আগ্রাসন ছিল অতীতের সময়গুলোতে। এবং এইখান থেকে কি জাতিকে ঐক্যবদ্ধভাবে দেখতে পাচ্ছি কিনা আমরা, মানে একটা এইটাই আমি বলবো যে বাংলাদেশের একেবারে মানে সিনিয়র সিটিজেন বলবো না, আমি একেবারে জুনিয়র যারা এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে, তাদের তো গত 16-17 বছর ধরে শুধু শেখানো হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে শেখ মুজিবের নেতৃত্বে, মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, ভারতের সহায়তায়, এই সব কিছু ভারত নির্ভরশীল করে তোলা হয়েছে। কিন্তু ওরা যখন প্রকৃতপক্ষে বাস্তব অবস্থার মুখোমুখি হয়েছে তখন দেখছে যে আসলে আওয়ামী লীগের নেতৃত্বে সেই সময় যুদ্ধ হয় নাই, হয়েছে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা এবং ছাত্র সমাজের নেতৃত্বেই কিন্তু সেদিনের যুদ্ধটা হয়েছে। এবং টানা 9 মাস একটানা যুদ্ধ করে আসছে কিন্তু আমাদের এই সাধারণ জনগণ। ভারত কিন্তু সরাসরি ভাবে বাংলাদেশে যুদ্ধে লিপ্ত হয়েছে 3রা ডিসেম্বর। এই 3রা ডিসেম্বর হয়েছে এই কারণে 2রা ডিসেম্বর পাকিস্তানি পশ্চিম পাকিস্তানি যে সেনা প্রধান এবং একটা বলতে হবে যে গর্ধব এই যে ইয়াহিয়া খান, প্রথমেই সে কাশ্মীরে ওইদিকে একটা বোমা মেরে দিল। ওরা এই সুযোগটা একটা বোমা মেরে দিয়ে একটা অজুহাত পেল। এবং সেই দিন ইন্দিরা গান্ধী ছিল হচ্ছে পশ্চিমবঙ্গে জনসভায় বক্তৃতা দিচ্ছে।
ইন্দিরা গান্ধী কিন্তু সরাসরি এই খবরটা পায়নি। তার ওই গোয়েন্দা সংস্থা এসে বললো, তার কানে কানে এসে বললো যে ইয়াহিয়া খান তো ভারতে অ্যাটাক করে ফেলছে পশ্চিম প্রান্তে, এখন কি করা। তখন মাঝপথেই ওই বক্তৃতা দিতে দিতেই তিনি আর বক্তৃতা শেষ করেন নাই, ওখান থেকেই সরাসরি বিমানবন্দরে যে বিমান নিয়ে তিনি আবার দিল্লিতে চলে আসলেন এবং ঘোষণা দিলেন যে পাকিস্তানের সঙ্গে অল আউট ওয়ার, যুদ্ধ শুরু করে দিলেন। এবং ওই দিন থেকেই ৩রা ডিসেম্বর থেকেই ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনী তারা এখানে যুদ্ধে অংশগ্রহণ করলো এবং পাকিস্তানি বাহিনী তখন অলমোস্ট সারা দেশের যে পাকিস্তানি বাহিনী ছিল, একেবারে সারা দেশের পাকিস্তানি বাহিনী কোন ঠাসা হতে হতে তারা সব মানে একেবারে ঢাকামুখী হয়ে গেছে, বেশিরভাগই ঢাকায় চলে আসছে। এই ঢাকার উপরে বিমানবন্দর, বিভিন্ন জায়গা উপর থেকে তখন ভারতীয় বাহিনী আক্রমণ চালালো, বোম্বিং করলো, করার পরে পাকিস্তানি বাহিনী এমনি ছোট হয়ে আসছে, তারা আত্মসমর্পণ করলো 16 তারিখে। এবং 16 তারিখে যে আত্মসমর্পণ করছে সেখানে বাংলাদেশের সেনা মানে আমাদের সর্বদলীয় মানে আমাদের যে সর্বাধিনায়ক, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী, তাকেও পর্যন্ত এখানে মানে না রাখা হয়নি বলতে, তাকে এই অনুষ্ঠানে যোগ দিতেই দেওয়া হয়নি, তাকে একটা বিমানে করে অন্যদিকে পাঠানো হয়েছে এবং পরে সেটাকে গুলি করে নামানো হয়েছে। আর একজনকে, তার উপপ্রধান একে খন্দকার এখনো বেঁচে আছেন, তিনিও জানতেন না, তিনি একটা ওই যে কলকাতার নিউ মার্কেটে তখন কি একটা শপিং করতে গেছেন, সেই সময় উনি খবর পেলেন যে তাকে যেতে হবে এবং তার ড্রেসটা যদি খেয়াল করেন একটা হাফ শার্ট এবং একটা সোয়েটার, এইটা পরেই চলে আসছে। তো যখন এই আত্মসমর্পণের দলিলটা হয় আমাদের সরোয়ার্দী উদ্যানে, তাকে ঠেলতে ঠেলতে এমন জায়গায় নিয়ে গেছে ক্যামেরাতেও ধরা পড়ে না, ক্যামেরার বাইরে চলে গেছে। তো এইরকম একটা হিউমিলিয়েটিং পজিশনে কিন্তু বাংলাদেশে এই আত্মসমর্পণ, বলবো আমি, এটা একটা এক ধরনের নাটক সাজানো হয়েছিল, যেখানে পাকিস্তানি বাহিনী ইন্ডিয়ান বাহিনীর হাতে মানে এই বিজয়টাকেও তারা কিন্তু ছিনিয়ে নিয়ে যাওয়ার নিয়ে গেছে। শুধু না, তারা তাদের কি বলে ইতিহাসে, তারপরে প্রবন্ধে, সাহিত্যে, সমস্ত জায়গায় তারা এটা ভারত পাকিস্তানের যুদ্ধ বলে চালিয়ে নেয়। বাংলাদেশে যে এত মানুষ, এত মানে লোক শাহাদাত বরণ করলো, তারা যুদ্ধ করলো, এটাকে তারা বেমালুম ভুলে যেতে চায়। যেটা আমরা সম্প্রতি দেখলাম যে নরেন্দ্র মোদী তিনি তার পোস্টে ওইটারই ধারাবাহিকতা। তো আমরা আলোচনার শেষ প্রান্তে আমরা একটু আসতেছি, সেটা হচ্ছে যেখান থেকে শুরু করেছিলাম আমরা, যে দিল্লিতে গিয়ে শেখ হাসিনা যখন বললেন যে বাংলাদেশে ঢাকা অ্যাটাক করতে, এই যে জনগণকে তিনি তার এক তো হলো তার দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে চলে গেছেন, দ্বিতীয়ত হচ্ছে দেশের সাধারণ মানুষকে তিনি মানুষের উপরে তিনি নিজে থেকে হামলা করেছিলেন এবং তার হামলায় তিনি কিছু না করতে পেরে ইন্ডিয়াকে দিয়ে হামলা করানোর যে এই যে মানে অমানবিক একটা বিষয় এবং এটা জিজ্ঞাসামূলক একটা আচরণ, এটা আসলে কেন তিনি এই ধারণাটা পোষণ করতেন, বা বাংলাদেশের মানুষের মধ্যে তার এই রাগটা, ক্ষোভটা কি ছিল? আচ্ছা, এইখানে একটু বলে নেওয়া দরকার, এইবার যে জুলাই বিপ্লবের সময় ইন্ডিয়ান সেনাবাহিনী বা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা অথবা ইন্ডিয়ান কোনো বাহিনী যে অংশগ্রহণ করে নাই, এটা কি আমরা বলতে পারি? একেবারে অনেক জায়গায় কিন্তু পুলিশের মধ্যেও দেখা গেছে যে তারাও হিন্দিতে কথা বলে এবং তাদের সাইজ টাইজ দেখে মনে হয়েছে তারা বাংলাদেশের নাগরিক না। অর্থাৎ এই আমাদের তো একটা বাহিনীর মধ্যেই বলা হয়ে থাকে যে ভারতীয় লোকজন ছিল, ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন ছিল এবং তারা বিভিন্ন সময় শেখ হাসিনাকে গাইড করেছে এবং যে সমস্ত বড় বড় অপারেশন, যেমন ইলিয়াস আলীকে গুম করা, চৌধুরী আলমকে গুম করা, তারপরে এইভাবে বড় বড় ঘটনাগুলোর পিছনে সালাউদ্দিনকে আসলে এই কাজগুলো করতে যে সবসময় ভারতীয় বাহিনী কিন্তু এই বড় বড় কাজ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শেখ হাসিনা যে বলেন, হ্যাঁ ওই জায়গায় আসলে শেখ হাসিনা একটা মানে প্রথম সুবিধাটা পেয়ে গেছে তো 2009 সালে এবং এবারও ওই একই সুবিধা পাওয়ার জন্যই মূলত নিজে যখন পেরে ওঠে নাই সেই সময় ভারতীয় বাহিনীকে আমন্ত্রণ জানিয়েছে এবং তার জানি দোস্ত হচ্ছে অজিত দোভাল, সে হচ্ছে বিজেপির নিরাপত্তা অ্যাডভাইজার। তো তাকে কিন্তু বারবার টেলিফোন করেছে এবং
ভারত থেকেই বিমানটা কিন্তু আসার কথা ছিল এবং তিনি আমন্ত্রণ জানাইছিলেন যে ভারত থেকে বিমানটা আসুক বা হেলিকপ্টার যাই আসুক তাকে এখান থেকে নিয়ে যাবে, অথবা ওই হেলিকপ্টার অজিত দোভালও আসবে, এসে তখন এইটার যদি এই মানে নিয়ন্ত্রণটা নেয় যে বাংলাদেশের জনগণের উপরে ভারতীয় বাহিনী যদি আক্রমণটা চালায় তাহলে আরো লাশ পড়ুক, আরো রক্ত ঝরুক, তার সেই রক্তে তার হাত আরো রঞ্জিত হোক, তাতে তো কিছু যায় আসে না। তার তো দরকার ছিল ক্ষমতা। সবসময় সে বলে থাকে যে আমার দরকার পাওয়ার, অ্যাবসলিউট পাওয়ার দরকার, এবং এই অ্যাবসলিউট পাওয়ার না পাওয়া পর্যন্ত সে বাংলাদেশকে কোনো অবস্থাতে কাবু করতে পারছে না। আর একটা জিনিস খেয়াল করার দরকার, সেটা হচ্ছে শেখ হাসিনা কখনোই বাংলাদেশের এই জনগণকে কখনোই ভালোবাসে নাই, বাংলাদেশের মাটি মানুষকে কখনো ভালোবাসে নাই। সে ভালোবেসেছে, সে এখানে আসছে একেবারে প্রতিশোধ নেওয়ার জন্য। তার বাবা মা ভাই বোনকে যে এক রাতেই মানে শেষ করে দেওয়া হয়েছিল, সেইটার বদলা, এই খুনের বদলা নেওয়ার জন্যই তিনি এককভাবে একা, এবং এইখানে কাউকেই আর তিনি ইনভলভ করেন নাই, না তার বোন শেখ রেহানাকে, না তার ছেলে জয় কিংবা পুতুলকে, কাউকে কিন্তু পলিটিক্স এর মধ্যে নিয়ে আসে নাই। থাকছে আশেপাশে থাকছে কিন্তু বেনিফিশিয়ারি, কিন্তু পলিটিক্স এর মধ্যে আনে নাই, কেননা ঝুঁকিটা সে ভাবছে আমার একার উপর দিয়েই থাকবে। এবং এই ঝুঁকি যখন একজন মানুষ নিতে পারে, জীবনের ঝুঁকি, তখন সে কিন্তু অনেক কিছু করতে পারে। হ্যাঁ, জীবনের ঝুঁকি, আমার জীবনটাই তো শেষ, মানে এইখানে যে বিষয়টা সেটা সেই কাজটাই করেছে। এবং এবারও ওই একই পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশের জনগণের উপরে এই অ্যাটাক করার জন্য তিনি বারবার সেখানে আমন্ত্রণ জানাচ্ছিলেন। কিন্তু মনে হয় অজিত দোভাল বাংলাদেশের এই পরিস্থিতি, তখনকার যে সিচুয়েশন তিনি দেখেছিলেন বাংলাদেশে, যখন রাজপথগুলোতে যে মানুষের হয়ে যেত, যদি একটা বিষয় যে এই প্রতিবেদনটা, আমাদের দেশের এই প্রতিবেদনটাতে বলা হয়েছে যে শেখ হাসিনা 14টি সুটকেস নিয়ে গেছেন, এবং এই সুটকেসের মধ্যে কি ছিল যদিও তার ব্যাপারে কোনো ক্লু নাই, আসলে কি থাকতে পারে যার ব্যাপারে সে খুব কনসাস ছিল মনে হয়েছে। তার উদ্বিগ্ন হওয়ার মূল কারণ হচ্ছে, প্রথম হলো বিডিআর বিদ্রোহের ঘটনাটা। বিডিআর বিদ্রোহ বলবো না, বিডিআর হত্যাকাণ্ড, যেদিনকে 25 এবং 26 তারিখ 2 দিন তো ঘটনা তো ঘটলো। 27 তারিখে দরবার হলে, ক্যান্টনমেন্টে দরবার হলে একটা মিটিং ছিল, তখন কিন্তু পার্লামেন্ট চলছে, পার্লামেন্ট চলমান, এবং সেখানে শেখ হাসিনাকে ডেকে নেওয়া হয়েছিল যে এই হত্যাকাণ্ড সম্পর্কে তিনি কিছু বলবেন। উনি যখনই বলতে গেছেন যে আমাদের বিডিআর জওয়ানরা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, তখন কিন্তু সরাসরি সেখান থেকে প্রতিরোধ এবং নো বলে তারা কিন্তু চিৎকার করেছে এবং বলেছে যে না, এটা আমরা বিশ্বাস করি না, আমরা মানি না, এই ঘটনাটা সম্পূর্ণরূপে ভারতীয় বাহিনীকে দিয়ে করানো হয়েছে এবং সরাসরি প্রধানমন্ত্রী নিজে এটার সঙ্গে জড়িত এবং সেনাপ্রধান নিজেও জড়িত, তারা দুইজনের উপস্থিত। এটা কিন্তু বাইরে আসার কথা না, বাইরে আসার কথাও না, আসেও নাই। উনি যখন বিকাল বেলা পার্লামেন্টে যখন বক্তৃতা দেওয়া শুরু করলেন, তখন কিন্তু একটা কথা বলেছিলেন যে সকাল বেলায় আমি দরবার হলে যে ভাষায়, কেন তার আগেই তো বিএনপি তখন বিরোধী দলের নেতারাও তারা ওই একই রকম বক্তব্য উপস্থাপন করেছে যে ভারতীয় বাহিনী দিয়ে আজকে হত্যাকাণ্ড ঘটানো হলো। তখন তিনি পার্লামেন্টে স্পষ্ট করে বলেছিলেন যে কথাগুলো আমি সকালবেলা দরবার হলে শুনে আসলাম, ঠিক একই ভাবে অপোজিশনের মুখ থেকে যেন আমি একই কথা শুনতে পাচ্ছি, একই একই কথার প্রতিধ্বনি আমি শুনতে পাচ্ছি। তাহলে এই ঘটনাগুলো তো নিশ্চিতভাবে তার কাছে রিপোর্ট আছে। এবং এখনকার যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি তো ওই পরপরই এই বিডিআর এর মহাপরিচালক ছিলেন, আবার তিনি একটা তদন্ত কমিটিও করেছিলেন এবং তদন্তও করেছিলেন। সেই তদন্ত কিন্তু আলোর মুখ দেখে নাই, সেই তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখে নাই। তো তার একটা মানে ইচ্ছা ছিল যে অন্তত আর কিছু না হোক এই রিপোর্টটা প্রকাশ করে যাওয়ার, পারে নাই। এখন সেই রিপোর্টটা করার জন্য তো আবার একটা কমিটি করে দিয়েছে, ধারণা করা হচ্ছে সেই রিপোর্টটা আসবে। আর কিন্তু মূল রিপোর্ট তো শেখ হাসিনার ওই সুটকেসের মধ্যে আছে। তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পগুলোর যে ডিল, তারপরে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই সমস্ত মেগা প্রকল্পের সমস্ত প্রজেক্ট কিভাবে হয়েছে না হয়েছে এগুলো তো তার ওই ট্র্যাঙ্কেই আছে। আর টাকা পয়সার কথা তো সেই হামিদ কারজাইয়ের কথা আপনার মনে আছে কিনা, বস্তা ভরে টাকা নিয়ে যাচ্ছে, যখন হেলিকপ্টার উপরে উঠছে তখন ডলার নিচে পড়ে যাচ্ছে। তো ওইটা ডলার যাতে না পড়ে যায়, হামিদ কারজাই তো একটা বোকা,
সে তো সুটকেসের হয়তো মানে ইয়া করতে দিতে মনে তালা হয়। টালা লাগাইতে পারে না ঠিক মতো, সেই জন্য পড়ে গেছে। আর শেখ হাসিনা নিজেই এই সুটকেস গুলো তালাটা নিজেই মারছে যাতে ডলার গুলো যদিও এই সুটকেসের বাইরেও লক্ষ আরো- লক্ষ কোটি টাকা তিনি আগেই পাচার করে ফেলেছেন বিদেশে। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকে আসলে বিশেষ একটি আলোচনা শুনলাম। কারণ হচ্ছে এই আলোচনাটা শুধু এইখানেই নয়, কয়েক দশক ধরে যে আলোচনার সূত্রপাত, অর্থাৎ ঢাকা অ্যাটাকের যে পরিকল্পনা, সেটা। তো আমরা আজকে আলোচনা শুনলাম, নিশ্চয়ই আমরা আগামীতে এই ধরনের আলোচনা শুনবো। আগামীতে অন্য কোনো অতিথি থাকবে আমাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই এবং চ্যানেল জেড এর সঙ্গে থাকুন। সবাইকে আল্লাহ হাফিজ।